আজকের আমাদের প্রেজেন্টেশনে। তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে রিকোয়েস্ট ফর কোটেশন মেথড, এটা আমরা ফলো করে যে পণ্য এবং নির্মাণ কাজ বা পূর্ত কাজ ক্রয় করতে পারি, তার যে বিভিন্ন ক্লজেসগুলো আছে সেগুলো কিভাবে আমরা কমপ্লাই করতে পারি সে বিষয়ে। অনেকেই কোটেশন মেথড ব্যবহার করে ক্রয় সম্পন্ন করে থাকে, কিন্তু অনেক কিছু আমাদের অজানা। তো সেগুলোই আমরা একটু জানার চেষ্টা করব আজকে। আমরা এখানে দেখি যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি তাদের ওয়েবসাইটে যেটা স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট ফর কোটেশন SRFQ পাওয়া যায়, সেটাকে আমি যখন একটা দপ্তরের জন্য, যেমন এখানে ডিপার্টমেন্ট অফ কোঅপারেটিভস সমবায় অধিদপ্তরের জন্য যখন ব্যবহার করছি, তখন স্ট্যান্ডার্ড কথাটা বাদ যাবে এবং হয়ে যাবে রিকোয়েস্ট ফর কোটেশন। এবং কিসের জন্য? ফর এনভেলপ, ফাইল কভার অ্যান্ড আদার্স। এটা একটা প্রকিউরমেন্ট আমরা করেছিলাম জুন মাসে। তার যে ডকুমেন্ট আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে নিয়ে এসেছি। তো এখানে দেখেন যে RFQ নাম্বার, এখানে আমাদের যে ফাইল নাম্বার এবং তার একটা ইস্যু নাম্বার আমরা দিয়েছি, এবং এখানে ডেট হলো জুন মাসের 3 তারিখে আমাদের এই ডকুমেন্টটা ইস্যু করা হয়েছে। এবং এখানে দেখেন যে টু স্ট্যান্ডার্ড টেকনোলজি লিমিটেড। তো এখানে আপনারা 2 দিয়ে 1 থেকে আপনাদের যে 1, 2, 3, 4, 5 এইভাবে অনেকগুলো সিরিয়াল দিয়ে পোটেনশিয়াল যতগুলো টেন্ডারার্স আছে বা আপনার সম্ভাব্য টেন্ডারার্স তাদের কাছে প্রেরণ করতে পারেন, অথবা এখানে 2টা ব্ল্যাঙ্ক রেখে আপনার যখন যে টেন্ডার ডকুমেন্টটা কিনতে আসবে আপনার রেজিস্টার খাতায় তাদের নাম লিখে এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনারা দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমাদের শুরুটা হলো। এরপরে আমাদের দেখতে হবে যে 6 নাম্বার এখানে আমাদের ইনপুট আছে, প্রকিউরিং এন্টিটির ইনপুট আছে এখানে, এবং হলো ইনস্ট্রাকশন যারা টেন্ডারার যারা অথবা সাপ্লায়ার, আমরা কি বলতে পারি পোটেনশিয়াল সাপ্লায়ার বা কন্ট্রাক্টর। তো আমরা যতক্ষণ তারা কাজ না পাচ্ছে ততক্ষণ আমরা বলবো টেন্ডারার। তো টেন্ডারারদের আমরা বলে দিচ্ছি 6 নম্বরে যে এই কোটেশনটা সাবমিট করতে হবে জুন মাসের 11 তারিখের সকাল 11টা এর আগে অথবা এই সময়ের ভিতরে। তো এটা আপনার টেন্ডারারদের প্রতি নির্দেশনা। কিন্তু পরের লাইন যেটা আছে দেখেন, এখানে ওই ডু নট ওপেন বিফোর 11:30 AM অন 11th of June 2024। অর্থাৎ এটা কেন বলছি যে আমাদের এটা ডেডলাইন শেষ হচ্ছে হলো জুন মাসের 11 তারিখে সকাল 11টা। তো এইটা আমাদের তো অনেক টেন্ডারার আগেই জমা দিয়ে দিতে চাইতে পারে তার টেন্ডার ডকুমেন্টটি, টেন্ডার ডকুমেন্ট না, টেন্ডারার যখন সাবমিট করে তখন সেটা হয়ে যায় টেন্ডার। তো এই টেন্ডারটা সাবমিট করবে এবং করার পরে সে সিল্ড খামে, এখানে দেখেন যে কোটেশন ইন এ সিল্ড এনভেলপ, একটা সিল্ড আপনার বদ্ধ একটা খামের ভিতরে সে সিল করে দিবে। তো সেখানে উপরে লেখা থাকতে হবে ডু নট ওপেন বিফোর 11:30 AM, অথবা এই যে সময়টা এটা বলা হচ্ছে যে ডেডলাইন, সেই ডেডলাইনের অবশ্যই পরে হবে, অথবা ওই ডেডলাইনের সময়টা মিনিমাম দিতে হবে, কারণ এই সময় পর্যন্ত তারা সাবমিট করবে টেন্ডারটা। তো এরপরে আমরা এটা ওপেন করতে পারি ইভ্যালুয়েশনের জন্য, যেহেতু RFQ কোনো আলাদা করে ওপেনিং নাই, সেই জন্য আমরা এর আধা ঘন্টা পরে সময় দিয়েছি সেটা ওপেন এবং ইভ্যালুয়েশন করার জন্য। অথবা এটা আপনার এই সেম ডেট অ্যান্ড টাইমও আপনারা দিতে পারেন, যেই সময় আপনার 1 মিনিট পরে, যে ডু নট ওপেন বিফোর 11:30 AM 11th of June। তো এইভাবে এই টাইমটা একই হবে, কিন্তু প্রথম টাইমটা হলো টেন্ডারারদের প্রতি নির্দেশনা, এখানে সেকেন্ড লাইনটা হলো ক্রয়কারী কার্যালয়ের প্রতি। অর্থাৎ ক্রয়কারী কার্যালয়ে যখন ওই এনভেলপটা চলে আসবে, একজন টেন্ডারার যখন পূরণ করে খামের উপরে তার দরপত্র দাখিল করবে, সেখানে এই লাইনটা লিখে দেবে যাতে ক্রয়কারী কার্যালয়ের কেউ ভুল করে এই দরপত্রটি ওই নির্দিষ্ট সময়ের আগে না ওপেন করে। তো এরপরে আপনার দেখেন এখানে
যে 8 নাম্বার এখানে বলা হয়েছে যে আপনার যে আমাদের পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 সরকারি ক্রয় বিধিমালা 2008-এর 71-এর 4 বলা আছে যে আরএফকিউ এর যে টাইম টেন্ডার সাবমিট করার তার সর্বোচ্চ সময় হতে পারে, সর্বোচ্চ দিন হতে পারে 10 দিন। তো এখানে এটা আপনার দিতে পারেন বা এটা আপনি 3 দিন, 4 দিন, 5 দিনও দিতে পারেন, তবে সর্বোচ্চ এটা আপনার যেদিন আপনি কোটেশন আহ্বান করবেন সেখান থেকে 10 দিনের বেশি হবে না। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই কোটেশন যখন সে সাবমিট করার পরে এটা এখানে দেওয়া আছে অ্যাটলিস্ট 7 ডেজ এটা ভ্যালিড থাকতে হবে। তো এটা আমরা আরও বেশি দিয়ে থাকি। এটা আমরা ইভেন এটা আপনার এটা আসলে এটা ভুল করে সম্ভবত দেওয়া হয়েছে। এখানে হবে আপনার এটা মিনিমাম আপনার 90 দিন থেকে 60 দিন থেকে 120 দিন, 60 দিন থেকে 120 দিন হবে, কিন্তু এখানে 7 ডেজ ফ্রম দ্য ক্লোজিং ডেট অফ দ্য কোটেশন এখানে ভুল করে সম্ভবত লেখা হয়েছে, কিন্তু এটা হবে 6 ডেজ টু 120 ডেজ, 60 দিন থেকে 120 দিন। তারপরে এখানে দেখেন বলা হচ্ছে এটার কোনো নো পাবলিক ওপেনিং অফ কোটেশন, এই দরপত্র কিন্তু কোনো প্রকার আপনার পাবলিক ওপেনিং হয় না। অন্যান্য যে কোটেশন যেমন ওটিএম বা এলটিএম অথবা অন্যান্য যে আপনার সার্ভিস ক্রয়ারি সেগুলো কিন্তু একটা পাবলিক ওপেনিং আছে, কিন্তু আরএফকিউ এর ক্ষেত্রে কোনো পাবলিক ওপেনিং হয় না, অর্থাৎ জনসমক্ষে এটা ওপেন করা হয় না। আচ্ছা, তারপরে এখানে আপনার কি কি লাগবে দেখেন ডকুমেন্ট, এটা আমাদের দেখতে হবে যে 13 নম্বরে আছে ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন, ভিএটি রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, বা এটা অনেক সময় বিআইএন নাম্বারও হয়, এবং ফিনান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট, অর্থাৎ তার যে এই টেন্ডারে অংশগ্রহণ করার জন্য যথেষ্ট ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে সেটা থাকতে হবে। তো এগুলো হলো, এবং এদের ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো অনেক প্রথম দিকে আমি যখন প্রকিউরমেন্ট জানতাম না ওই সময়, তো এখানে কিন্তু আপনারা একটা জিনিস করে থাকবেন, জেনে থাকবেন যে এখানে কিন্তু আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্স আরএফকিউ ক্ষেত্রে কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগে না এবং কোনো টেন্ডার সিকিউরিটি লাগে না, যদিও এখানে ভুল করে দেখানো হয়েছে, কিন্তু আসলে সেটা হবে না। আচ্ছা, আমরা এরপরে দেখি কোটেশন সাবমিশন লেটার। এখানে টেন্ডার যে ডকুমেন্ট আছে সেখানে একটা দেখবেন যে কোটেশন সাবমিশন লেটার আছে। এখানে আপনার যারা টেন্ডারার তারা এই ডকুমেন্টে কোটেশন সাবমিট করে থাকে এবং সেখানে ওই টোটাল দরপত্রটির মোট মূল্য কত সেটা এখানে লেখা থাকে। তাদের লেটার হেড প্যাডে সাধারণত এটা দিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে ওই প্রতিষ্ঠানটি এটা ব্যবহার করেছে। আচ্ছা, এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন যে এখানে আই অথবা উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ রিজার্ভ দ্য রাইট টু রিজেক্ট অল দ্য কোটেশনস অর অ্যানাল দ্য প্রকিউরমেন্ট প্রসিডিংস উইদাউট ইনকারিং এনি লাইবিলিটি টু মি অর আস। অর্থাৎ এখানে আপনার টেন্ডারার সে ঘোষণা দিচ্ছে যে ক্রয়কারী কার্যালয় কোনো প্রকার লাইবিলিটি ছাড়াই এই টেন্ডারিং প্রক্রিয়া বা এই কোটেশন প্রক্রিয়া সে বাতিল করতে পারবে। তো এটা হলো তাদের ঘোষণা, এটা নেওয়া হয়ে থাকে কারণ যে কোনো কারণে এই টেন্ডারিং প্রক্রিয়াটা ক্রয়কারী কার্যালয় বাতিল করে থাকতে পারেন। এরপরে যেটা আছে প্রাইস স্কেজুল ফর গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিসেস, এটা আপনার যে আরএফকিউ ডকুমেন্ট সেখানেই দেওয়া আছে। এটা কি, এটা হলো দেখবেন কতগুলো কলাম, 9টা কলামের একটা ছক, সেখানে আপনার এটা নোটেই দেওয়া আছে দেখবেন যে এখানে 1, 2, 3, 4, 5 এবং 9 নম্বর কলাম ক্রয়কারী কার্যালয় পূরণ করবে, এবং 6, 7, 8 এই তিনটি 6, 7, 8 এই তিনটি অর্থাৎ আপনার ইউনিট প্রাইস এবং টোটাল অ্যামাউন্ট এই তিনটা পূরণ করবে হলো আপনার দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে নোটেও দেওয়া আছে, পরে আমরা দেখাবো নিচে গেলেই। তো এখানে দেখেন যে আইটেম সিরিয়াল নাম্বার 1, আইটেম নাম্বার 1, ডিসক্রিপশন অফ আইটেমস আমরা কি এনভেলপস লার্জ উইথ মনোগ্রাম সাইজ 14 ইঞ্চ বাই 18 ইঞ্চ। তো এটা হলো ইউনিট অফ মেজারমেন্ট, আমাদের হলো কিসে মাপছি তার একক কি, এটা হলো পিস। কোয়ান্টিটি কি পরিমাণ 1000,
এবং ইউনিট প্রাইস, ইউনিট রেট আর প্রাইস এটা কারা দিবে আমরা বলেছিলাম যে 6, 7, 8 এই 3টা কলম পূরণ করবে হলো দরপত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, টেন্ডারার। তো এখানে সে দেখিয়েছে প্রত্যেকটা ইউনিট প্রাইস 9.5 টাকা এবং ইন ওয়ার্ডস সেটা লিখেছে এবং এইখানে 6 এবং 5 এই 2টা কলম মাল্টিপ্লিকেশন বা গুণ করে তার পরিমাণটা 8 নম্বর ঘরে বসেছে। তো ডেস্টিনেশন ফর ডেলিভারি অফ গুডস এটা ইম্পর্ট্যান্ট, এটা ক্রয়কারী কার্যালয় পূরণ করে থাকে, কারণ এখানে নাই খাম, কিন্তু এমন হতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠান যেমন সমবায় অধিদপ্তর কখনো হতে পারে যে তার জোনাল ইনস্টিটিউটগুলোর জন্য আপনার কিনছে, ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড কিনছে তার জোনাল ইনস্টিটিউট বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য। তো সেক্ষেত্রে যদি সমবায় অধিদপ্তর থেকে এই টেন্ডারিংটা করা হয় তাহলে এখানে কিন্তু ডেস্টিনেশন ফর ডেলিভারি অফ গুডস প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম কোথায় কোথায় যাবে এখানে কিন্তু লিখে দিতে হবে, কারণ আপনি জানেন যে ঢাকা থেকে প্রত্যেকটা জোনালে পৌঁছাইতে কিন্তু বেশ টাকার ব্যাপার। তো এটা হলো ক্রয়কার্যে অংশগ্রহণকারী যে প্রতিষ্ঠান অংশগ্রহণকারী বা টেন্ডারার তাদের রেসপন্সিবিলিটি আমরা বলে দিব যে তোমাদের অমুক অমুক জায়গায় এই আমাদের পণ্যটা পৌঁছে দিতে হবে। তো এইভাবে একইভাবে সিরিয়াল নাম্বার 2 এবং আমাদের কোন আইটেম আছে তার ইউনিট কি, এখানে যদি কেজিতে হয় কেজিতে, এখানে যদি কিউবিক ফিট হয় কিউবিক ফিট বা কিউবিক মিটার, এখানে কোয়ান্টিটি কত, ইউনিট রেট কত, এইভাবে দিয়ে কিন্তু আমাদের এই প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে। হ্যাঁ, তো এই 6, 7, 8 এই 3টা ঘর পূরণ করবে হলো আপনার টেন্ডারার। আর বাকিগুলো এখানে দেয়া আছে, দেখেন নোটে দেয়া আছে যে কলাম 1, 2, 3, 4, 5 এবং 9 পূরণ করবে ক্রয়কারী কার্যালয় এবং কলাম 6, 7, 8 পূরণ করবে হলো কোটেশনার বা টেন্ডারার। টেকনিক্যাল স্পেসিফিকেশনস এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে 6 কলামের একটা ঘর আছে, ছক আছে, সেখানে ডিসক্রিপশন অফ আইটেমস এটা হলো ক্রয়কারী কার্যালয় দিবে। ফুল টেকনিক্যাল স্পেসিফিকেশন এটাও আপনার দিবে কি ক্রয়কারী কার্যালয়, কিন্তু আপনার এখানে যে কান্ট্রি অফ অরিজিন এবং মেক অ্যান্ড মডেল, তো এই 2টা ঘর কিন্তু পূরণ করবে হলো 5 এবং 6 এই 2টা কলাম পূরণ করবে কোটেশনার বা টেন্ডারার। এটা কিন্তু কোনো মতেই হলো আমরা কোনো দেশকে প্রিফার করতে পারবো না, ক্রয়কারী কার্যালয় কখনো কোনো দেশকে প্রিফার করতে পারবে না। কিছু শর্ত আছে প্রিফার করার, সেই শর্তগুলো আমরা এখানে আজকে যে এটা জটিল করব না, সেটা নির্দিষ্ট শর্ত আছে, করা যায়, তবে তার নির্দিষ্ট শর্ত আছে, তবে ইন জেনারেল এটা কখনোই হবে না। মেক অ্যান্ড মডেল এখানে যে কোড করবে কোটেশনার সে বলবে যে এইটা কান্ট্রি অফ অরিজিন কোনটা এবং তার মেক অ্যান্ড মডেল কোনটা দিয়ে সে এখানে দেখেন সিগনেচার অফ কোটেশনার উইথ সিল, যে কোড করছে সে এখানে সিগনেচার দিচ্ছে। এরপরে দেখেন পারচেস অর্ডার। এই পারচেস অর্ডারটা যখন আপনার এটা আসলে পরের জন্য, এটা যখন হলো ইভ্যালুয়েশনের পরে একটা মূল্যায়নের পরে যখন ক্রয়কারী কার্যালয় থেকে অনুমোদন হবে এটাকে ফরওয়ার্ড করার ফার্দার প্রসিড করার, তখনই কিন্তু এই পারচেস অর্ডারটা আপনার ইস্যু করে ক্রয়কারী কার্যালয়। তো এটা আপনার পরের ব্যবহারের জন্য। টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর সাপ্লাই অফ গুডস অ্যান্ড পেমেন্ট, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ হলো আপনি যখনই একটা টেন্ডার ডকুমেন্ট ইস্যু করতেছেন তখনই আপনার যে চুক্তির পরিধি, সেবার পরিধি, স্কোপ অফ ওয়ার্ক এবং তার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, আন্ডার হুইচ কন্ডিশনস আপনি তার সাথে একটা চুক্তি করতে যাবেন তার রূপরেখা এখানে বলে দেয়া যে এই রকম আমাদের চুক্তির শর্তগুলো হবে। তো এখানে দেখেন বলা হচ্ছে যে ডেলিভারি করতে হবে, সাপ্লায়ার ডেলিভারি দিবে কতদিনের ভিতরে, উইথিন 30 days। এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া থাকে, আপনি এটা বলে দিবেন যে কয়দিনের ভিতরে কোটেশনার আপনার অর্ডারটা পারচেস অর্ডার পাওয়ার পরে কয়দিনের ভিতরে তার মাল, এটা যদি আপনার 7 দিন হয় 7 দিন, যদি 3 দিন হয় 3 দিন, যদি আপনি আরও বেশি সময় দিতে চান 60 দিন, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে এখানে দেখেন 4 নম্বরে বলা আছে যে ওই যে ডেলিভারি স্কেজুল, ওই যে আপনার প্রাইস স্কেজুল ওখানে যেটা ছিল সেখানেই কিন্তু ডেলিভারি স্কেজুলে কোন কোন লোকেশন, এই যে আমরা বললাম যে যদি আমরা ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড কিনি, সমবায় অধিদপ্তর যদি ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড কিনে আপনার জোনাল ইনস্টিটিউটগুলোর জন্য যেগুলো লোকালাইজড সারা দেশে ছড়িয়ে আছে, তাহলে কোন কোন জায়গায় ডেলিভারি দিতে হবে সেটা কিন্তু বলতে হবে।
আচ্ছা, তারপরে এখানে আমাদের আর ইনপুট আছে কোথায় আমরা একটু দেখি। এগুলো আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, 11 নম্বরে হলো এটা আমরা পরে যখন হলো আমরা কাউকে কাজ দিই তখন এটা লিখি, এটা কিন্তু পরের জন্য। শুরুতে যখন টেন্ডার ডকুমেন্ট ইস্যু করব তখন এটা থাকবে না, যখন হলো একজন কাজ পাবে কোটেশনার তখন এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে আমাদের টোটাল কন্ট্রাক্ট প্রাইসটা বলা থাকে, লিখে দিতে হয়। হ্যাঁ, এবং 12 নম্বরে দেখেন এখানে আমাদের হলো আমরা যে পণ্য বা নির্মাণ কাজই করব তার ওয়ারেন্টি পিরিয়ড কত হবে, এখানে মাসে বলতে হবে। এখানে 24 মান্থস আমরা এটা দিয়েছিলাম যে 24 মান্থস এটা ওয়ারেন্টি থাকতে হবে। তো এটা আসলে আপনার নেচারের উপরে, নেচার অফ গুডস আর আপনার ওয়ার্ডস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আমাদের আর কোথায় ইনপুট আছে সেটা দেখি। তো টার্মস অ্যান্ড কন্ডিশনে এরকম এগুলোই মোটামুটি আমাদের ইনপুট। আমাদের আর এখানে একটু দেখি যে কোনো আছে কি না। তো এখানে দেখেন ক্রয়কারী কার্যালয় থেকে পক্ষে, ক্রয়কারীর পক্ষে এখানে আমি স্বাক্ষর দিয়ে দিয়েছিলাম আপনার প্রকিউরিং এন্টিটির পক্ষ থেকে। তো এখানে যখন চুক্তিটা হয়ে যায়, যখন পারচেস অর্ডার হয়ে যায়, যখন কাজ করব তাকে পারচেস অর্ডার দেওয়া হয়, তখন এই টার্মস অ্যান্ড কন্ডিশনে দুই পক্ষই কিন্তু স্বাক্ষর করতে হয়। এটা হলো পারচেস অর্ডার দেওয়ার পরে। আচ্ছা, এখানে দেখেন এরপরে তো টেন্ডার ডকুমেন্টটা চলে গেল। এখন দেখেন এই যে একটা প্রতিষ্ঠান দাখিল করছে স্ট্যান্ডার্ড টেকনোলজিস লিমিটেড, সেখানে কোটেশন সাবমিশন লেটার, তাদের লেটার হেড প্যাডে তারা এই যে আপনার মেমো নাম্বার দেখেন যে আমাদের যেই মেমো নাম্বার ছিল কোটেশন নাম্বার, সেটা ডেট কোনটা সেটা দিয়েছে। টু কোন বরাবর তারা হলো ক্রয়কারী কার্যালয়ের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার ফাইন্যান্স বরাবর দাখিল করেছে, এবং সেখানে তাদের হলো এখানে যে এনভেলপ, ফাইল কভার অ্যান্ড আদার্স কেনার জন্য যে কোটেশন আহ্বান করা হয়েছিল সেটা এখানে বলা হয়েছে, দিয়ে তারা এটা সাবমিট করছে। তো এখানে তাদের হলো যে ট্রেড লাইসেন্স দেখেন দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, আমরা বলেছিলাম ট্রেড লাইসেন্স লাগে। তারপরে এখানে দেখেন যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এগুলো তারা দিয়েছে। তারপর ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বিআইএন নাম্বার, তাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটা লাগে। তারপরে তার এনআইডি, জাতীয় পরিচয়পত্র, সে যে এটার ওনারশিপ ক্যারি করে তার ঘোষণা। তারপর এখানে আপনার ওই যে আমরা বলেছিলাম যে কোনটা লিকুইডিটি থাকতে হবে। তো এখানে দেখেন এখানে কিন্তু আপনার কোনো অ্যামাউন্ট বলা নাই। সাধারণভাবে আপনার যদি কোনো ব্যাংক গ্যারান্টি থাকে সেখানে তার কি পরিমাণ ব্যাংক গ্যারান্টি সেটা উল্লেখ থাকে, অথবা আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট যে তার কি পরিমাণ টাকা আছে, লিকুইডিটি যেটা চাওয়া হয় সেই লিকুইডিটির যে অ্যামাউন্ট সেটা কিন্তু উল্লেখ করা থাকে। সাধারণত এই ফিনান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট এই কথা যদি কেউ বলে সেটাকে কিন্তু গ্রান্টেড না করাই উচিত, এবং গ্রান্টেড আইনি বাধ্যবাধকভাবে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে, এখানে পরিমাণটা উল্লেখ থাকতে হবে। তো এখানে হলো তারা যেটা করছিল, এখানে সম্ভবত যে তাদের ব্যালেন্স শো করছিল, এই জন্য এরা প্রতিষ্ঠান কাজ পাইছে, আমাদের এই প্রতিষ্ঠানটা কাজ পেয়েছিল, এখানে তাদের ব্যালেন্সটা দেয়া আছে, তার মানে তার লিকুইডিটি যথেষ্ট ছিল ওই টেন্ডারটা আন্ডারটেক করার জন্য। আচ্ছা, এখন আমরা এখানে একটু রোটেট করে একটু দেখি। এখানে দেখেন যে আমাদের ইভ্যালুয়েশন শিট, হ্যাঁ, মূল্যায়ন যে ডকুমেন্ট, এখানে কিন্তু তার এটা আপনার রূপরেখাটা অনেকটা এরকম দেখেন যে দরপত্র মূল্যায়ন তুলনামূলক শিট। এখানে দেখেন 1 নম্বর ক্রমিক নম্বর 1 কারা কারা দাখিল করছে, ক্রমিক নম্বর, দরপত্র দাখিলকারী প্রতিষ্ঠান ও ঠিকানা, ট্রেড লাইসেন্স আছে কিনা, টিআইএন আছে কিনা, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, ব্যাংক সলভেন্সি আছে কিনা, কারিগরি বিনির্দেশ কী চাওয়া হয়েছিল, ঠিক কারিগরি বিনির্দেশের সাথে তারা কমপ্লাই করছে কিনা, তারা উদ্ধৃত দর কত, মূল্যায়িত দর কত, রেসপন্সিভনেস, সে রেসপন্সিভ কি নন রেসপন্সিভ, তারপর দরের ক্রম, সে প্রথম সর্বনিম্ন নাকি দ্বিতীয় সর্বনিম্ন নাকি তৃতীয় সর্বনিম্ন। সাধারণত এখানে আপনার ওই ক্রমিক অনুযায়ী আপনার ক্রম অনুযায়ী অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবেই এটা সাজাতে হয়। তো এখানে দেখেন স্ট্যান্ডার্ড টেকনোলজি লিমিটেড
ট্রেড লাইসেন্স আছে, টিআইএন আছে, ভ্যাট রেজিস্ট্রেশন আছে, ব্যাংক সলভেন্সি আছে, কারিগরি বিনির্দেশ ক্রয়কারী কার্যালয়ের চাহিদা মোতাবেক তারা দিতে চেয়েছে। এবং উদ্ধৃত দর হলো এইটা 2.45/100, মূল্যায়িত দর 2.45/100। এখন অনেক সময় কিন্তু আপনারা দেখবেন যে উদ্ধৃত দর এবং মূল্যায়িত দর অনেক সময় কিন্তু পার্থক্য হতে পারে। কারণ কি, ওই যে আপনার প্রাইস স্কেজুল, সেখানে কিন্তু আপনার ভুল কারেকশন অ্যারিথমেটিক এরর থাকতে পারে। সেই ক্ষেত্রে মূল্যায়নের পরে কত দর দাঁড়াইছে সেই ঘরটাও কিন্তু থাকতে হবে। থাকানোর পরে সেটা কি রেসপন্সিভ, কোনো একটা এলিমেন্ট যদি কমপ্লাই না করে তাহলে সেটা কিন্তু নন রেসপন্সিভ হয়ে যাবে। হওয়ার পরে দেখেন 4টা প্রতিষ্ঠান, এটা চতুর্থ সর্বনিম্ন পর্যন্ত। তাহলে প্রথম সর্বনিম্ন হয়েছে কোনটা? স্ট্যান্ডার্ড টেকনোলজি লিমিটেড। তো এইভাবে এটাকে আমরা যারা কমিটিতে আছে এখানে আপনি দেখতে পাবেন যে প্রথম সদস্য সচিব যেটা দরপত্র মূল্যায়ন কমিটির, সে এবং আপনার যে সভাপতি একই কার্যালয়ের, মাঝখানে মোহাম্মদ মিজানুর রহমান যিনি আছেন উপনিবন্ধক বিচার, উনি অন্য প্রকিউরিং এন্টিটি। অর্থাৎ আপনার এখানে যে মূল্যায়ন কমিটি 3টা স্বল্প মূল্যের যে ক্রয় সংক্রান্ত যে কমিটি, সেখানে হলো আপনার কি হতে পারে যে একই কার্যালয়, একই দপ্তর সংস্থা অন্য ক্রয়কারী কার্যালয় থেকে হতে পারে। এরপর হলো প্রত্যেকে ডিক্লারেশন দিতে হবে। এই যে মূল্যায়ন কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই এবং সমন্বিতভাবে ডিক্লারেশন কি ডিক্লার করবেন যে এই টেন্ডারের সাথে তাদের কোনো প্রকার যোগাযোগ বা কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। তো এখানে দেখেন ব্যক্তিগতভাবে সদস্য সচিব দেওয়া ছিল, সে ডেপুটি রেজিস্ট্রার ফাইন্যান্স সে দিয়েছে যে সে এটার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। তারপরে এখানে দেখেন যে সভাপতি, চেয়ারম্যান, টেক কমিটি, টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি, সেও বলছে নাই কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এরপরে আপনার যে ডেপুটি রেজিস্ট্রার আদার পিই, তিনিও দিয়েছেন ইন্ডিভিজুয়াল ডিক্লারেশন যে তার কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। এরপর হলো কালেকটিভ, এখানে দেখেন 3 জন একই সাথে ঘোষণা দিছে যে কোনো টেন্ডারের সাথে, টেন্ডারার বা কোটেশনের সাথে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। এরপরে দেখেন একটি আপনার মূল্যায়ন সভার কার্যবিবরণী, সেখানে যে কতগুলো কারা ছিল মূল্যায়ন কমিটিতে, কতগুলো টেন্ডার বা কোটেশন পড়েছে, কবে ওপেনিং করা হয়, কবে সেটার কোন তারিখে সেটার ইস্যু করা হয়েছিল এবং ডেডলাইন কবে ছিল। 5টি প্রতিষ্ঠানের নিকট বিতরণ করা হয়। তার ভিতরে যেটা আপনার নন রেসপন্সিভ ছিল সেটাকে আনা হয় নাই। এরপরে যে রেসপন্সিভ সেগুলো ক্রম আকারে সাজানো হয়েছে। এবং ফাইনালি আপনার যে যারা কাজ পেয়েছে, যে অবস্থায় স্ট্যান্ডার্ড টেকনোলজি লিমিটেড তাদের প্রথম সর্বনিম্ন মূল্যায়িত দর, তাদেরকে সুপারিশ, তাদেরকে কার্যাদেশ দেওয়া যেতে পারে। এই সুপারিশ করে আপনার ক্রয়কারী কার্যালয় প্রধান অর্থাৎ হোপ বরাবর এখানে উপস্থাপন করা হয়েছে। করার পরে এটা যখন ফাইলে অনুমোদন দিয়েছে ক্রয়কারী কার্যালয় প্রধান যে ঠিক আছে তাদেরকে কাজ দেওয়া যেতে পারে। এরপরে এই যে পণ্য সরবরাহের জন্য ক্রয় আদেশ, পারচেস অর্ডার, এখানে পারচেস অর্ডারের যে ফরম্যাট সেটা এখানে দেওয়া আছে। দেখেন কোটেশন নাম, ক্রয় আদেশ নম্বর, একটা ইস্যু নাম্বার থাকবে, তারিখ থাকবে, কোন তারিখে দেওয়া হয়েছে, তারপর কোন কোটেশন নাম্বার, ওই যে আমাদের 499 নম্বর কোটেশন ছিল এবং কোন তারিখে 3/6/24 কাদের প্রতি কাদেরকে দেওয়া হলো এই পারচেস অর্ডার স্ট্যান্ডার্ড টেকনোলজি লিমিটেড। এবং এখানে দেখেন যে ক্রয় আদেশকৃত পণ্যের মূল্য, কত মূল্য সেটা এখানে দেওয়া আছে। এর সাথে আপনার দেখেন এই পারচেস অর্ডার যখন দিবেন তখন পণ্যের কারিগরি নির্দেশের ওই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন তার একটি অনুলিপি দিয়ে দিতে হবে এবং ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন তার একটি অনুলিপি দিয়ে দিতে হবে। দিয়ে হলো ক্রয়কারীর পক্ষে স্বাক্ষর করে তাদেরকে যারা কাজ পাবে তাদেরকে দিতে হবে। এরপরে কি হয়, এরপরে যখন ক্রয় আদেশ পায় আপনার, এরপরে কি করে ওই প্রতিষ্ঠান তখন তাদের মালগুলো সরবরাহ করে এবং সেখানে চালান পাঠায় যে কোন কোন মাল দেওয়া হয়েছে, কি পরিমাণে দেওয়া হয়েছে সেটা তারা চালান দিয়েছে। চালান দেওয়ার পরে আবার এগুলো আমাদের রিসিভ কমিটি, তারা যে অধিদপ্তরে রিসিভ কমিটি ছিল তারা রিসিভ কমিটি বুঝে পেয়েছে মালামালগুলো পেয়ে তারা প্রত্যয়ন দিয়েছে। প্রত্যয়ন দেওয়ার পরে এরপরে আবার কি ওই প্রতিষ্ঠান বিল সাবমিট করলো। হ্যাঁ, বিল সাবমিট করার পরে কি করা হলো, সমবায় অধিদপ্তর থেকে তাদেরকে ওই বিল পরিশোধ করার জন্য আপনার অফিস আদেশ বা আপনার ব্যয় মঞ্জুরি আদেশ জারি করা হলো এবং এইটা রিলেটেড ডকুমেন্টের সাথে
আপনার সংশ্লিষ্ট অফিসে, আপনার অ্যাকাউন্টস অফিসে যাই এবং সেখান থেকে বিল হয়ে যায়। তো এই ছিল আমাদের রিকোয়েস্ট ফর কোটেশন মেথড ফলো করে আমাদের ক্রয় কার্য সম্পন্ন করার যে পদ্ধতি সেটা। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের সাথে এগুলোই করবেন। এখানে আমাদের ইউটিউব ভিডিও, সেখানে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট দেখে দেখে আমরা জবাব দেব এবং ভবিষ্যতে আর কি দেখতে চান সেটা যদি আমাদেরকে জানান, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।